হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। আজকে আমি জিওগ্রাফির বায়ুমণ্ডলের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের বিষয়গুলো আলোচনা হয়েছিল পূর্ববর্তী ক্লাসগুলোতে। তো আজকের খুব ইন্টারেস্টিং একটা পার্ট আলোচনা করব, সেটা হলো বায়ুমণ্ডলের যে তাপ, এই তাপের তারতম্য কী কী কারণে দেখা যায়। কোনো একটা অঞ্চলে বেশি গরম, কোনো একটা অঞ্চলে বেশি ঠান্ডা, কোনোটাতে অতিরিক্ত তুষারপাত হয়, কেন হয়, এই কারণগুলো আমরা কিন্তু আজকে ডিটেলসে জানবো। বোঝা গেল? তো আজকের বিষয়বস্তু হবে এটাই, বায়ুমণ্ডলের তারতম্যের প্রধান কারণগুলো। এটা যদিও 4 মার্কের কোশ্চেন আছে তোমাদের, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জিওগ্রাফি। দেখো, এই বায়ুমণ্ডল, আমরা জানি বিভিন্ন গ্যাসের অস্তিত্ব কিন্তু এই বায়ুমণ্ডলে রয়েছে, তাই না? আর ঝড় বৃষ্টি থেকে শুরু করে উষ্ণতা কম, কোনো জায়গায় উষ্ণতা বেশি, এগুলো হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তো আজকে জানবো আমরা যে কী কী কারণ এই বায়ুমণ্ডলের তারতম্যের জন্য দায়ী। দেখো, প্রথম আমরা দেখতে পাচ্ছি অক্ষাংশগত কারণ। অক্ষাংশ কোনটা আমরা জানি বলো তো? যে সূর্য যে অঞ্চলের উপর লম্বভাবে কিরণ দেয় সেদিকে কিন্তু সবসময় তাপমাত্রাটা অত্যাধিক হারে বেশি থাকে, তাই না? নিরক্ষরেখার উপর যেহেতু সূর্য লম্বভাবে কিরণ দেয়, স্বাভাবিকভাবে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত স্থানগুলো যেগুলো আছে সেগুলোতেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট বেশি হয়, তাই না? আর অপেক্ষিত তির্যকভাবে যেগুলো স্থানে সূর্য কিরণ দেয় সেগুলোতে কিন্তু উষ্ণতা যথেষ্ট কম থাকে। কেন? কারণ সূর্যের আলোটা যখন তির্যকভাবে পড়ছে সেই জায়গায় কিন্তু অতটা উষ্ণ হতে পারে না, বুঝতে পারলা? তো এই অক্ষাংশগত পরিবর্তনে বলা হয়েছে যে সমস্ত এলাকা নিরক্ষীয় অঞ্চলের পাশে অবস্থিত কিংবা নিরক্ষীয় অঞ্চলের যে সমস্ত স্থানে সূর্য লম্বভাবে কিরণ দেয় সে সমস্ত স্থানে স্বাভাবিকভাবে উষ্ণতা অনেক বেশি থাকে, এবং যে সমস্ত অঞ্চল অর্থাৎ মেরু অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলে যেখানে সূর্য তির্যকভাবে কিরণ দেয় সেখানে স্বাভাবিকভাবে কিন্তু তোমার যেটা উষ্ণতা সেটা কম থাকে। তাহলে এই কারণে তাপের তারতম্য দেখা দিচ্ছে। এই অক্ষাংশগত পরিবর্তন এটাই হলো কারণ, বুঝতে পারলা? অক্ষাংশগত কারণ হলো এটাই। বলা হয়েছে যে 1 ডিগ্রি অক্ষাংশ যদি চেঞ্জ করা হয় তাহলে 0.28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু হ্রাস পায়, বুঝতে পারলা? 0.28 1 ডিগ্রি দ্রাঘিমাংশ যদি তুমি ক্রস করে যাও, মানে তোমার লম্বভাবে কিরণ দিচ্ছে সূর্য, 1 ডিগ্রি যদি তুমি বেঁকে যাও বা কিরণটা যদি 1 ডিগ্রি বেঁকে পড়ে তাহলে কিন্তু উষ্ণতা 0.28 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। মানে ভেবে নাও, তাহলে যদি তির্যকভাবে পুরোপুরি সূর্যের কিরণটা মেরু অঞ্চলের দিকে পড়ে তাহলে উষ্ণতা কত হ্রাস পাবে, আশা করি বুঝতে পারছো। তো এই হচ্ছে কারণ। অক্ষাংশগত কারণটা জানতে পারলা যে অক্ষাংশের উপর নির্ভর করছে পুরোপুরি বায়ুমণ্ডলের তাপের তারতম্য। অক্ষাংশ আছে বলে কোনো কোনো জায়গায় উষ্ণতা যথেষ্ট বেশি, অক্ষাংশ আছে বলে কোনো কোনো জায়গায় উষ্ণতা যথেষ্ট কম। বোঝা গেল? তাহলে অক্ষাংশগত কারণটা জানতে পারলাম। এবার আমরা জানবো উচ্চতা কিভাবে দায়ী। একটা বায়ুমণ্ডলের তাপের তারতম্যের ব্যাপারে উচ্চতা কীভাবে দায়ী। আমরা স্বাভাবিকভাবে প্রথমে আমাদের মাইন্ডে আসবে যে বেশি যেগুলো উচ্চতা প্রবণ অঞ্চল বা বেশি যেগুলো উঁচু অঞ্চল সেগুলোতে তাপমাত্রা নিশ্চয়ই বেশি হবে। কেন? তোমাদের মধ্যে একটা ধারণা দেখা দেবে যে সেখানে এই জন্য বেশি হবে কারণ নিচু স্থান থেকে ওগুলো তো অনেক উপরে অবস্থিত, এই জন্য সূর্যের কিরণটা ওখানে একটু বেশি হবে। সবারই এটা ধারণা, কিন্তু না, একদম ভুল ধারণা এটা। কারণ নিয়ম আছে যে সূর্যরশ্মি সর্বদা যেটা ভূপৃষ্ঠ একদম শেষ সীমায় গিয়ে কিন্তু বেশি প্রভাব বিস্তার করতে পারে, বুঝতে পারলা? সূর্যরশ্মি শেষ সীমায় প্রভাব বিস্তার বেশি করতে পারে। যেমন পার্বত্য অঞ্চল ধরলাম, দেখো সাধারণ ভূমিতল অপেক্ষা বা সাধারণ সমতল ভূমি অপেক্ষা পার্বত্য অঞ্চল কিন্তু অনেকটা উঁচুতে অবস্থিত, তাই না? কিন্তু দেখো পার্বত্য অঞ্চল শীতল অথচ নিচের ভূভাগ গরম। কেন? কারণ সূর্যের আলো, সূর্যের কিরণের একটা ধর্ম আছে যে সূর্যের কিরণটা সর্বদা শেষ সীমানায়, এক কথা ভূপৃষ্ঠে এসে পড়বে। ভূপৃষ্ঠের সীমানাকে উত্তপ্ত করার পর তারপর সেই পরিবেশটাকে গরম বা সমভাবাপন্ন করে তুলবে, বুঝতে পারলাম? তো সেক্ষেত্রে এটা ভাবা ভুল যে উচ্চতা বৃদ্ধি হলে উষ্ণতা বেশি হবে আর তোমার তাপটা উচ্চতা প্রবণ অঞ্চলে বেশি হবে, এটা বলা ভুল। এরকম বলা হয়েছে যে প্রতি 1 কিলোমিটার যত আমরা উপরে যাব তত 4 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা হ্রাস পাবে। কত ডিগ্রি বললাম? 4 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা 1 কিলোমিটার উপরে যাই পৃথিবীর উপর তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। কত ডিগ্রি বললাম? 4 ডিগ্রি। মানে ভেবে নাও, যতটা আমরা উপরে উঠতে থাকবো ততই কিন্তু আমাদের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। এই জন্যই বলা হয়েছে যে ভূপৃষ্ঠেই সূর্যের প্রভাবটা যথেষ্ট বেশি পড়ে। হ্যাঁ, উচ্চতার যেগুলো উচ্চ প্রবণ অঞ্চল সেগুলোতে কিন্তু শীতল হয় যথেষ্ট, যেমন পার্বত্য অঞ্চল এলাকায় যথেষ্ট শীতল হয়। আর যেগুলো সমতল ভূমি অঞ্চল সেগুলো কিন্তু যথেষ্ট উষ্ণতা থাকে। কেন?
কারণ এটা এই কারণে বুঝতে পারছো নিশ্চয়ই যে এই উচ্চতাটা যথেষ্টভাবে দায়ী, কারণ বেশি উঁচু অঞ্চল যেগুলো সেগুলোতে তোমার বেশিরভাগই শীতল আবহাওয়া বিরাজ করে, আর যেগুলো কম উচ্চ প্রবণ অঞ্চল এক কথা প্রায় সমতল ভূমি অঞ্চল সেগুলোতে কিন্তু উষ্ণতাটা যথেষ্ট পরিমাণে বেশি থাকে, বুঝতে পারলাম? তো এই হলো কিন্তু দুটো কারণ, একটা জানলা অক্ষাংশগত কারণ, একটা জানলা উচ্চতাগত কারণ। তাহলে একটা ব্যাপার বুঝতে পারছো নিশ্চয়ই যে বলবে যে উঁচু প্রবণ অঞ্চলে বা তোমার পার্বত্য অঞ্চলে উঠলে গরম লাগে, সে ভুল বলছে। কারণ হলো এটা যে প্রতি 1 কিলোমিটার উচ্চতা হ্রাস পেলে বা প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে কিন্তু উষ্ণতা কিন্তু হ্রাস পায় যথেষ্ট, একদম উল্টোটা। তো এটা মনে রাখবো ভালো করে যে একটা উচ্চতার উপর ডিপেন্ড করছে বায়ুমণ্ডলের তাপের তারতম্য। কারণ বায়ুমণ্ডলের যে সূর্য থেকে যে রশ্মিটা আসে সেটা সর্বদা ভূপৃষ্ঠকে আগে উত্তপ্ত করে, তারপর চারদিকে ছড়িয়ে পড়ে, বোঝা গেল? তাহলে প্রথম জানলাম অক্ষাংশ, দ্বিতীয় জানলাম উচ্চতা। এবার আমরা জানবো স্থলভাগ ও উপকূলের তাপের তারতম্য। উপকূল মানে সমুদ্র উপকূলের কথা বলা হয়েছে। দেখো আমরা দেখেছি যে গ্রীষ্মকালে বিশেষ করে যে সূর্য প্রখর রোদ থাকে, তো স্থলভাগ কিন্তু স্বাভাবিকভাবে উষ্ণতা অনেক বেশি থাকে। আর স্থলভাগের স্থলভাগের পাশাপাশি যদি কোনো জলাভূমি না থাকে তাহলে সেখানে যে সমস্ত লোকজন বসবাস করবে তাদের জীবনযাত্রা কিন্তু অসহনীয় হয়ে উঠবে। কেন বলো তো? কারণ উষ্ণতা যথেষ্ট হারে বেশি হবে, তাদের পক্ষে জীবন ধারণ করাই কিন্তু মুশকিল হয়ে উঠবে, বুঝতে পারলা? এই জন্য বলা হয় যে স্থলভাগ প্রবণ অঞ্চল যেগুলো এক কথায় পার্শ্ববর্তী এলাকায় কোনো নদী নেই, কোনো নালা নেই, কোনো পুকুর নেই, সেই সমস্ত জায়গায় কিন্তু আবহাওয়া সেটা হলো চরম ভাবাপন্ন আবহাওয়া, যথেষ্ট কড়া আবহাওয়া বিরাজ করে। আর অন্যদিকে যেগুলো সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সেগুলো জায়গায় দেখবা যাদের পাশে বাড়ির পাশে হয়তো নদী আছে বা আছে, দেখবা সন্ধ্যাবেলায় ওখানে দাঁড়াবে একটা ঠান্ডা একটা বাতাস বয়ে যায়, সন্ধ্যাবেলা হোক বা দিনের বেলা হয়। কেন বলো তো? কারণটা হলো যে ওটা হলো তোমার যে হাওয়াটা জলের উপর দিয়ে বা যে বাতাসটা জলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তো জলের যে ঠান্ডা ভাব সেটাকে নিয়ে এসে তোমার গায়ে লাগছে, তাই না? এই জন্য বলা হয়েছে যে স্থলভাগ যেগুলো অঞ্চল, স্থলভাগের পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত জায়গার সমুদ্র বা নদী বা পুকুর টুকুর নেই সে সমস্ত জায়গাতে চরম ভাবাপন্ন আবহাওয়া বিরাজ করে। অন্যদিকে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল বা নদী উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা ঠান্ডা শীতল বাতাস বয়, বুঝতে পারলা? এই জন্য নদী উপকূলবর্তী অঞ্চলে কিন্তু তাপমাত্রা যথেষ্ট একটু কম থাকে, এবং যেগুলো স্থলভাগ প্রবণ অঞ্চল এক কথায় স্থলভাগে আছে, নদী নালা কিছু নেই, সে সমস্ত অঞ্চলে কিন্তু উষ্ণতাটা যথেষ্ট প্রখর হয়ে থাকে, বোঝা গেল? তাহলে এটা একটা তারতম্যের কারণ পেলা, বা স্থলভাগ আর উপকূলের তাপের তারতম্য। এবার আমরা জানব বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহে কিন্তু সব, দেখো বৃষ্টিপাতের ব্যাপারে হোক বা বিভিন্ন ব্যাপারে হোক, কিন্তু বায়ু প্রবাহই সব। কেন বলো তো? কারণ বায়ু কোনো সময় ঠান্ডা বায়ু প্রবাহিত হয়, কোনো সময় শীতল বায়ু প্রবাহিত হয়। তোমরা দেখবা কোনো একটা কারণে দেখা গেলো প্রখর তাপ, এত তাপ যে বাইরে বেরোতে পারছো না, সে অবস্থায় যদি বাতাস বইতে লাগে তাহলে কি হয়? পুরোপুরি পরিবেশটাকে ঠান্ডা করে দেয় না? ঠান্ডা করে দেয় না পুরোপুরি? অবশ্যই দেয়। তার দ্বারা এখানে কী বোঝা যাচ্ছে যে পুরোপুরি বায়ু প্রবাহের উপর ডিপেন্ড করছে কোনো স্থানের আবহাওয়া। কারণ বায়ু প্রবাহ যদি বেশি হয় তাহলে সেই স্থানটা যথেষ্ট শীতল হবে, আর বায়ু প্রবাহ যদি না হয়, একদম টোটালি বায়ু প্রবাহ হচ্ছে না, হ্যাঁ, একদম কঠোর আবহাওয়া বিরাজ করছে, একদম চরম ভাবাপন্ন আবহাওয়া, এমন আবহাওয়া যে বাইরে বেরোতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু জীবনযাত্রা কিন্তু দুঃসহনীয় হয়ে উঠবে, এক কথা তাপমাত্রার একটা তারতম্য দেখা দেবে। তাহলে একটা কী বোঝাতে পারলাম এখানে, বা কী বুঝতে পারলাম এখান থেকে এটা বুঝতে পারলাম যে বায়ু প্রবাহের উপর ডিপেন্ড করেই কোনো একটা অঞ্চলের আবহাওয়া ডিপেন্ড করছে। কারণ যে সমস্ত এলাকায় ঠান্ডা বাতাস বয় সেই সমস্ত এলাকার জলবায়ু কিন্তু ঠান্ডা থাকে, আর যে সমস্ত এলাকায় বাতাসই বয় না বা বায়ু প্রবাহ হয় না সেই জায়গায় কিন্তু যথেষ্ট তাপ বেশি হয়। তাহলে এটা একটা জানতে পারলা, বায়ু প্রবাহের কারণেই কিন্তু তোমার এই তাপের তারতম্য দেখা দিচ্ছে, কোনো স্থানে বেশি গরম, কোনো স্থানে বেশি ঠান্ডা, বুঝতে পারলা? এবার তোমরা হয়তো বলবা স্যার বায়ু প্রবাহ তো একরকম নেই, অনেক রকম বায়ু আছে। অবশ্যই ঠিক, দেখা গেল কিছু কিছু বায়ু এমন আছে যেগুলো কিছু উষ্ণ বায়ু, এই উষ্ণ বায়ু কিন্তু পরিবেশটাকে আরও কিন্তু গরম করে দেয়। দেখবা মেঘ উঠলে বা মেঘ ওঠার আগে পর্যন্ত কোনো সময় দেখবা বাতাস বয়, কিন্তু বাতাসের যেটা লেভেল থাকে সেটা কিন্তু প্রচুর হয়, গরম হয়, উষ্ণ হয়। সেক্ষেত্রে মানে বাতাস বয়ে যাওয়া আর না বয়ে যাওয়া কিন্তু সমান হয়ে যায়, বুঝতে পারলা? তো এমন না যে প্রতি সময় ঠান্ডা বায়ু প্রবাহিত হয়, আর এমন না যে প্রতি সময় গরম বায়ু প্রবাহিত হয়। তবে হ্যাঁ, এটা জেনে রাখো, ঠান্ডা বায়ু যদি প্রবাহিত হয় তাহলে পরিবেশটা ঠান্ডা থাকবে, বুঝতে পারলা? আর গরম বায়ু যদি প্রবাহিত হয় তাহলে পরিবেশটা গরম থাকবে। অতএব পুরোপুরি বায়ু প্রবাহের উপর ডিপেন্ড করছে কোনো একটা পরিবেশের তাপের তারতম্য, বোঝা গেল? তাহলে এই গেল কিন্তু বায়ু প্রবাহ। এবার আমরা জানবো সমুদ্র স্রোত।
এই সমুদ্র স্রোতটা কি? এই সমুদ্র স্রোত কিন্তু তোমার বিশেষভাবে দায়ী। কীভাবে দায়ী বলো তো? দেখো, সমুদ্র স্রোতের ক্ষেত্রে আমরা কিছুদিন আগে আলোচনা করলাম সমুদ্র স্রোতের কারণ। সেখানে একটা পয়েন্ট ছিল যে উষ্ণতার তারতম্য। কীরকম? যে আমরা জানি সমুদ্র স্রোতে যে মেরু অঞ্চলের জল সেটা যথেষ্ট ভারী থাকে, তাই না? মেরু অঞ্চলের জল বেশি যথেষ্ট ভারী হয়, অন্তঃস্রোত রূপে উষ্ণমণ্ডলের জল দিয়ে কিন্তু ধাবিত হয়, বুঝতে পারলাম। আর অন্যদিকে এই উষ্ণমণ্ডলের জল হালকা বলে বায়ুপ্রবাহ রূপে, বায়ুপ্রবাহের মতো করে, এক কথায় বুঝতে পারলাম, এক কথায় জলের পৃষ্ঠভাগ দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু মেরু অঞ্চলে দিয়ে ধাবিত হয়, বুঝতে পারলাম। এটা জলের ক্ষেত্রে বুঝলাম, ঠিক বায়ুর সেগমেন্টটাও কিন্তু একই রকম। সমুদ্র স্রোত সৃষ্টির জন্য কিন্তু বায়ু অপরিহার্য। কারণ দেখবা তোমরা যে বায়ুটা সমুদ্রের উপর দিয়ে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, বুঝতে পারলা, সেটা সর্বদা কিন্তু ঠান্ডা হয়, সাধারণভাবে কিন্তু ঠান্ডা হয়। দেখবা স্থলভাগ থেকে সমুদ্রের উপর দিয়ে বা কোনো নদী ভাগের উপর দিয়ে যদি কোনো বায়ু প্রবাহিত হয় কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়, তাই না? তো একটা দেখো, সমুদ্র স্রোতের ফলে আমরা ঠান্ডা বায়ু পাচ্ছি, কোনো একটা অঞ্চলের উষ্ণতা হ্রাস পাচ্ছে সমুদ্র স্রোতের ফলে। কারণ দেখো, সমুদ্র স্রোত তো এমনি হয় না, বায়ু প্রবাহের ফলে হয়। এবার যদি বায়ু প্রবাহিত হয় তাহলে কী হবে? পরিবেশটা ঠান্ডা থাকবে। আর বায়ু প্রবাহ যদি না হয় তাহলে পরিবেশটা উষ্ণ থাকবে। এই জন্য বলা হয়েছে যে তাপের তারতম্যের পিছনে সমুদ্র স্রোতেরও কিন্তু যথেষ্ট প্রভাব আছে। কারণ সমুদ্র স্রোত আছে বলেই সমুদ্রে যে ঠান্ডা হাওয়া, তাই না, যে আমরা হাওয়াটা উপভোগ করে থাকি সমুদ্র বা নদীর, সেটা কিন্তু আমরা বিভিন্ন বায়ু প্রবাহের মাধ্যমে পাচ্ছি, তাই না? এবং সেটার সাফল্যগামী করে তুলছে কে? সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোতের তখনই সৃষ্টি হবে যখন বায়ু প্রবাহের মাত্রা অত্যাধিক হারে বৃদ্ধি পাবে। বোঝা গেল? তাহলে এই গেল কিন্তু সমুদ্র স্রোত। এবার আমরা জানবো মেঘাচ্ছন্নতা। দেখো, মেঘাচ্ছন্নতাটা কি? আমরা বলেছিলাম এর আগের ক্লাসে যে সূর্যের তাপীয় রশ্মি যেটা, তার যেটুকু পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, যেটুকু আলো, তার 25%, কত বললাম? 25% কিন্তু মেঘ দ্বারা শোষিত হয়, বুঝতে পারলাম। তাহলে এখন ভাবো, যদি একটা মেঘলা দিন থাকে তাহলে তাপ বেশি হবে না মেঘ মুক্ত দিন থাকলে তাপ বেশি হবে? কোনটা? নিশ্চয় মেঘ মুক্ত দিন থাকলে তাপ বেশি হবে। তো মেঘাচ্ছন্নতা এই জন্য বলা হয়েছে, যে সমস্ত অঞ্চলে প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা দেখা দেয় সেই সমস্ত অঞ্চলে স্বাভাবিকভাবে সূর্যের তাপ যেহেতু মেঘ ভেদ করে আসতে পারে না, যেহেতু মেঘ দ্বারা বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আবার ফিরে যায়, সেই ক্ষেত্রে সেই সমস্ত অঞ্চলে কিন্তু উষ্ণতা যথেষ্ট কম থাকে। অন্যদিকে যেগুলো মেঘমুক্ত অঞ্চল, এক কথায় মেঘ থাকে না বলে চলে, পরিষ্কার আকাশ, সেখানে কিন্তু সূর্যরশ্মির সরাসরি বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে, ফলে সেখানকার আবহাওয়া কিন্তু চরম ভাবাপন্ন, বুঝতে পারলা। তাহলে মেঘাচ্ছন্নতার উপর ডিপেন্ড করবে অনেকটা তাপের তারতম্য, তাই না? তাহলে যেগুলো মেঘপ্রবণ অঞ্চল, সে সমস্ত জায়গায় শীতল বায়ু বা শীতল আবহাওয়া বিরাজ করে। আর অন্যদিকে যেগুলো অঞ্চলে কিন্তু মেঘ হয় না টোটালি, বা মেঘের আভাস পর্যন্ত দেখা যায় না, সেই সমস্ত অঞ্চলে কিন্তু উষ্ণতা যথেষ্ট বেশি থাকে। বোঝা গেল? তাহলে মেঘাচ্ছন্নতা একটা পয়েন্ট। এবার এটা একটা সোজা জিনিস, স্বাভাবিক উদ্ভিদ, এটা নিশ্চয় সবাই পারবা। দেখো, একটা স্বাভাবিক উদ্ভিদের উপর ডিপেন্ড করেই কিন্তু একটা পরিবেশের উষ্ণতা বাড়ে বা কমে। কেন বলো তো? কারণ দেখবা, যে সমস্ত ফাঁকা স্থান, যেমন মরুভূমি অঞ্চল, কেন তাপমাত্রা এত বেশি বা বালির এত কেন উষ্ণ হয় মরুভূমি অঞ্চলে? কারণটা হলো এটা, যেহেতু গাছপালা নেই। কি নেই? গাছপালা বা স্বাভাবিক উদ্ভিদ নেই, অতএব সূর্যের আলোটা ডাইরেক্ট ভেদ করে ভূপৃষ্ঠে পড়ছে এবং ভূপৃষ্ঠকে যে শিলাকণা সেগুলো চূর্ণ বিচূর্ণ করে মরুভূমি বা বালিয়াড়িতে পরিণত করছে। সেক্ষেত্রে উষ্ণতাও যথেষ্ট বেশি থাকছে। অন্যদিকে যে সমস্ত পাহাড়ি অঞ্চল বা যেখানে গাছপালার পরিমাণ বেশি, সে সমস্ত অঞ্চলে দেখবা যে যথেষ্ট কিন্তু সে জায়গায় শীতল হচ্ছে। কেন? কারণ সেই গাছে যে পাতা, সেটা ছায়া হিসেবে কাজ করছে না, ফলে বায়ুমণ্ডলের সরাসরি সূর্যের রোদটাকে পড়তে দেয় না, ফলে বায়ুমণ্ডলটা শীতল থাকে। অন্যদিকে যে সমস্ত অঞ্চলে গাছপালা নেই, সেই সমস্ত অঞ্চলে কিন্তু প্রখর রোদ্রের কারণে কিন্তু সেখানে বিশাল বাজে আবহাওয়া বিরাজ করে, এক কথা উষ্ণ আবহাওয়া বিরাজ করে। আর অন্যদিকে যেগুলো অঞ্চল গাছপালায় পূর্ণ, স্বাভাবিক উদ্ভিদে পূর্ণ, সেগুলো অঞ্চলে কিন্তু তোমার যথেষ্ট ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। এটা একটা কারণ তাপের তারতম্যের, বুঝতে পারলা? তাহলে আমি আজকে কি জানলাম? আজকে জানলাম অক্ষাংশগত কারণ, উচ্চতাগত কারণ, তারপর স্থলভাগীয় উপকূলের তারতম্য, বায়ু প্রবাহগত কারণ দেখলাম, সমুদ্র স্রোত দেখলাম, মেঘাচ্ছন্ন দেখলাম, আর স্বাভাবিক উদ্ভিদ দেখলাম। এবার মৃত্তিকাটা কি? তোমরা তো এবার চমকে যাবে, মৃত্তিকা কি করে হয়, বা মৃত্তিকা বায়ুমণ্ডলের তারতম্যের ব্যাপারে এটা আবার কি ভূমিকা করে। দেখো, একটু আগে আলোচনা করলাম যে সূর্যের যে রশ্মি, সেটা সর্বদা এসে কোথায় পড়ে? বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডল ভেদ করে কোথায়? ভূপৃষ্ঠে এসে পড়ে, তাই না? এবার
এই মৃত্তিকা এই জন্য বলা হয়েছে, দেখো, কারণ মাটি দেখবা, মাটি যদি খুব উষ্ণ হয়ে যায় তাহলে মাটিতে কিন্তু তাপ ওঠে, দেখবা তোমরা তাপ উঠছে, মনে হচ্ছে একদম বিশাল গরম লাগছে, তাই না? তো যেগুলো শুষ্ক প্রধান অঞ্চল, যেগুলোতে তোমার বৃষ্টিপাত হয় না বললেই চলে, বা যে সমস্ত মাটির জল ধারণ ক্ষমতা খুবই কম, সেগুলো মাটি কিন্তু তাড়াতাড়ি উত্তপ্ত হয়। দেখবা বালি মাটি যেগুলো বা মরুভূমি অঞ্চলের মাটি যেটা, সেটার কিন্তু জল ধারণ ক্ষমতা যথেষ্ট কম থাকে, খুবই কম থাকে, মানে জল ঢালা মাত্রই কিন্তু নিচে চলে যাবে। সেক্ষেত্রে জলের পরিমাণ তো মাটিতে থাকে না, তাই খুব খুব কম সময়ের মধ্যে সূর্যের তাপে কিন্তু সেটা বেশি উত্তপ্ত হয়ে যায়। অন্যদিকে যে সমস্ত মাটির জল ধারণ ক্ষমতা অত্যাধিক হারে বেশি, সেগুলো অঞ্চলে যখন সূর্যের কিরণ পড়ে বা সূর্যের রশ্মি যখন পড়ে, তখন কিন্তু উষ্ণ হতে যথেষ্ট টাইম লাগে। এই জন্য যেগুলো অঞ্চলে মাটির জল ধারণ ক্ষমতা কম, সেই সমস্ত অঞ্চলের মাটিতে তাপ বেশি বিরাজ করে, এবং তাপ বেশি বিরাজ করার জন্য কিন্তু সেখানকার আবহাওয়া কিন্তু উষ্ণ হয়। আর অন্যদিকে যে সমস্ত অঞ্চলের মাটির জল ধারণ ক্ষমতা অত্যাধিক হারে বেশি, সেই সমস্ত অঞ্চলে কিন্তু তোমার সূর্য প্রখরভাবে কিরণ দেওয়া সত্ত্বেও কিন্তু সেখানকার ভূমিভাগ যথেষ্ট উষ্ণ হতে পারে না, এবং ফলে তাপের তারতম্য দেখা দিচ্ছে। যেগুলো মাটির জল ধারণ ক্ষমতা বেশি, সে সমস্ত অঞ্চলে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে, আর যে সমস্ত অঞ্চলের মাটির জল ধারণ ক্ষমতা খুবই কম, সে সমস্ত অঞ্চলে চরম ভাবাপন্ন আবহাওয়া বিরাজ করে। তাহলে এই হলো আজকের টপিক। এক কথায় এই বায়ুমণ্ডলের তাপের তারতম্যের প্রধান কারণসমূহ। বুঝতে পারলা? তো আজকের বিষয়বস্তু ছিল এই পর্যন্ত। এরপরের ক্লাসে আবার নতুন করে কোনো বিষয় আলোচনা করব। ঠিক আছে, তবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের একটাই কথা বলবো যে পড়াশোনা চালিয়ে যাও, কনসিস্টেন্সি বজায় রাখো। পারলে কনসিস্টেন্সিটা বজায় রাখো। কারণ দেখবা তুমি যেটার উপর তুমি এক্সপেকটেশন রাখো, তোমরা হয়তো ভাবছো যে স্যার এরকম 85% বা 90% বা 70% অ্যাবাভ নম্বর পাবো, এটা হয়তো স্থির করে রেখেছো। দেখবা আমি তোমাদের এটাই বলবো যে এই নম্বরের পিছনে না ভেগে তোমরা পারলে কনসিস্টেন্সি বজায় রাখো, এবং একটা লক্ষ্য রাখো যে আমি সিলেবাসটা সম্পূর্ণভাবে করব, সম্পূর্ণভাবে শেষ করব। কারণ একটা কথা আছে, দেখবা যে যেটা জিনিসকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করছো, যেটা জিনিসকে তুমি পাওয়ার জন্য চেষ্টা করছো, বা তুমি হয়তো ভাবছো আমাকে এটা পেতেই হবে, দেখবা তুমি পরিশ্রম করো, ওর থেকে ভালো জিনিস পেয়ে যাবা তুমি। তখন আর যেই জিনিসটার প্রতি তোমার আগ্রহ ছিল সেটা কিন্তু থাকবে না, নিয়ম আছে। ঠিক তেমনি দেখবা আমরা আকাঙ্ক্ষা কোনটা করে থাকি, যে আমরা মনে করি যে হ্যাঁ এই জিনিসটা হলে খুব ভালো হতো, বা এই জিনিসটা এটা পাশে থাকলে আমার খুব বেটার হতো, এটা মনে করে থাকি। দেখবা সময় আসতে দাও, তোমরা কনসিস্টেন্সি বজায় রাখো, পড়াশোনার প্রতি মনোযোগ দাও। সবাইকে বলছি, প্রত্যেক প্রজন্মের কাছে এটাই আমার আবেদন, এই বর্তমান প্রজন্মের কাছে, যে তোমরা সাকসেসের পিছনে ছুটিয়ে না, পারলে যে কোনো জিনিস, যে কোনো টপিক একটু বুঝে পড়ো, আর কনসিস্টেন্সি বজায় রাখো, আর জিনিসটার ব্যাপারে একটু জানার আগ্রহী হয়ে ওঠো। তবে দেখবা এমন কিছু ঘটে যাবে যেটা তুমি এক্সপেকটেশন রাখবে না, বা তুমি এটা এক্সপেকটেশন করো যে আমি এতটা পাবো। আর তুমি যখনই ভেবে নিবা যে আমি 90% বা 30% পাওয়ার জন্য পড়াশোনা করছি, বা কেউ ভাবছে হয়তো যে 60% 70% পাওয়ার জন্য পড়াশোনা করছি, কেউ 80% পাওয়ার জন্য পড়াশোনা করছে, এই জিনিসটা ভুল সব থেকে। এই জিনিসটা করো না, হ্যাঁ। কারণ পৃথিবী এমনই একটা জিনিস, পৃথিবীতে বসবাসকারী লোকজন, যে লোকের আবদার থাকেই, তাই না? তবে সেই আবদারটাকে যদি ফুলফিলভাবে পূরণ করতে যাও, তাহলে কনসিস্টেন্সি বজায় রাখো, ক্লাসগুলো নিয়মিতভাবে করো তোমরা সবাই। আর দেখতে যাও না আমার কত % নম্বর পেতে হবে, এটা দেখতে যাও না, শুধু দেখো আমার সিলেবাস কমপ্লিট হচ্ছে কিনা ভালোভাবে, আমি সমস্ত কিছুর অ্যান্সার করতে পারছি কিনা সেটা দেখো। বুঝতে পারলা? এক সময় দেখবা তুমি যে 80% আশা করছো, তুমি যে 70% আশা করছো, এক সময় এমন হবে, বা কেউ 90% আশা করছে, এক সময় এমন হবে ভালো করে সিলেবাস কমপ্লিট করতে, যে তুমি এত বেশি নম্বর পেয়েছো যে ওটার 80% তোমার কোনো কিছু মনেই হবে না। লাইফের ক্ষেত্রেও একই। অনেকেই আছে যারা এরকম ভাবে যে এই জিনিসটা হলে খুব ভালো হতো, বাট তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, দেখবা ওটার থেকেও তুমি ভালো পাবা, যে কোনো ব্যাপার। বুঝতে পারলা? তবে ক্যারি অন, সবাই চালিয়ে যাও ভালোভাবে পড়াশোনা। হ্যাঁ, ঠিক আছে, এরপরের ক্লাসে দেখা হচ্ছে।